প্রিয় দর্শক, স্বাগতম এই সময় অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা চিকুনগুনিয়া নিয়ে আলাপ করব। আপনারা জানেন যে বিশেষ করে রাজধানীতে চিকুনগুনিয়ার প্রভাব দেখা দিয়েছে। মশাবাহিত এই রোগ নিয়ে আমরা আলোচনা করব যে এটা কেন হচ্ছে, এর প্রতিরোধ কি, কিভাবে এটা প্রতিরোধ করা যায়, আশঙ্কার কোনো কারণ আছে কিনা, দুশ্চিন্তার কোনো কারণ আছে কিনা, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা করার জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এবং আমাদের সাথে আছেন ডাক্তার কাজী রকিবুল ইসলাম, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, আপনি মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আপনার অধিদপ্তরে অনেক কাজ এই সময়। আমি দেখেছি যে সাংবাদিকদের ডেকে আপনারা বলার চেষ্টা করেছেন যে এটা কি, দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আমরা রিপোর্টও চালিয়েছি আপনার বাইক নিয়ে। কিন্তু শুরুতে যদি আমরা এরকম জানতে চাই যে চিকুনগুনিয়া আসলে কি এবং এই সময় কেন হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে চিকুনগুনিয়া রোগটা হলো আমাদের দেশে নতুন, যদিও এবছরে প্রথম দেখা দিয়েছে তা নয়। তো আমরা দেখছি যে এবছর একটু সংখ্যার দিক থেকে বেশি পাওয়া যাচ্ছে। তো প্রথমত যেটা বলা দরকার সেটা যে এডিস নামে একটা মশা দিয়ে চিকুনগুনিয়াটা হয়। এই এডিসের দুইটা প্রজাতি আছে, একটার নাম আমরা বলি এডিস এজিপ্টি, আর একটার নাম বলি এডিস অ্যালবোপিক্টাস। তো এই এডিস মশা দিয়ে কিন্তু ডেঙ্গু রোগও হয়। এবং আপনারা জানেন যে বাংলাদেশে 2000 সালে প্রথম আমরা ডেঙ্গু রোগের আবার নতুন করে বাংলাদেশে আসে, এবং তখন থেকে প্রতি বছর কিছু না কিছু ডেঙ্গু হয়, এবং ঠিক একই মশা দিয়ে এই চিকুনগুনিয়া রোগটা হয়। প্রথমত এই মশার বংশবৃদ্ধির জন্য আসলে যেটা পরিবেশ, সেটা যদি একটু বৃষ্টি হয় ঘন ঘন, এবং টেম্পারেচার যদি একটু বাড়ে, মানে অর্থাৎ আবহাওয়ার টেম্পারেচার যদি একটু বাড়ে, তাহলে এই মশাটার বংশবৃদ্ধি ঘটে। তো এবছর আমরা দেখছি যে একটু আগাম বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি আবার মাঝে মাঝেই হচ্ছে। আর দ্বিতীয়ত যে আমাদের যে তাপমাত্রা, সেটাও কিন্তু অনুকূল এই এডিস মশার বংশবৃদ্ধির জন্য। তো সেই কারণে আমরা একটু বেশি সংখ্যায় এডিস পাচ্ছি। এডিসের একটা অন্যতম দিক আমাদের দেশের মানুষ ইতিমধ্যেই সেটা জানেন, কিন্তু তারপরেও আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এটা ঘর বাড়িতে বেশি হয়। ধরেন ঘরের বারান্দায় অথবা বাথরুমের ভেতরে, এমনকি পানির উপরে, আমাদের ছাদের উপরে যে পানির ট্যাঙ্ক থাকে সেখানে, অথবা আমরা যখন নির্মাণ কাজ করি তার জন্য যে ট্যাঙ্ক তৈরি করা হয় এইসব জায়গায়, অথবা আমরা ফুলের বাগান যদি করি বা ফুলের টব রাখি, সেখানে যদি পানি না শুকায়, কয়েকদিন থাকে, তাহলে সেখানে এডিস মশার বংশবৃদ্ধি করতে পারে। এমনকি ঢাকা শহরের আমাদের মাঝখানে আমরা দেখছি যে আজকাল কিন্তু সবুজ ঢাকা নামে একটা কর্মসূচি আমরা খুব উৎসাহিত করছি, সেটাও খুব দরকার। কিন্তু এই আইল্যান্ডের মধ্যে আমরা সুন্দর গাছ লাগিয়েছি, কিন্তু ওর ফাঁকে ফাঁকে হয়তো কোথাও পানি জমে আছে। তো সেগুলোর দিকে খেয়াল করতে হবে। প্লাস আমাদের যেখানে গাড়ির নির্মাণ কাজ করা হয় বা মেরামত কাজ করা হয়, সেখানে কিন্তু পরিত্যক্ত টায়ারের মধ্যে এই পানি জমতে পারে, এবং সেখানে মশার বংশবৃদ্ধি করতে পারে। তো এই সমস্ত কারণে এডিস মশার একটু বংশবৃদ্ধি হচ্ছে। আর একটা জিনিস সবাইকে জানানো দরকার যে আমাদের সিটি কর্পোরেশন হয়তো মশা নিধনের জন্য তারা বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, মশার ওষুধ তারা ব্যবহার করছে, কিন্তু যেহেতু ঘরের ভেতরে, এবং ঘরের ভিতরে সিটি কর্পোরেশনের কর্মী ঢুকতে পারছে না, এবং ঘরের ভিতরে আসলে এই ওষুধগুলোও দেওয়া আসলে নিরাপদ নয় অতটা। তো সেই কারণে যে মশা একদম পরিপূর্ণভাবে আপনার নিধন করতে পারছে সেটা কিন্তু নয়, এবং সেই কারণেই একটু বংশবৃদ্ধি হয়েছে। আপনি প্রশ্ন করেছেন যে এটার আশঙ্কা কেমন। আসলে এটা একটা ভাইরাস জনিত একটা রোগ। যদিও আমি মশা বললাম, মশা কামড়ালে মশার সেই কামড়ের ভেতর থেকে, মশার শরীরের ভেতর থেকে ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, এবং 2 থেকে 7 দিনের মধ্যে অনেকের এই রোগটা হতে পারে, কিন্তু সবার হবে তা কিন্তু না। তো যাদের হবে এটা যে আসলে যেহেতু ভাইরাস জনিত, এর এখনো কোনো টিকা অথবা কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। কাজে সাধারণভাবে 2 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে এটা সেরে যায়। এটাতে যেটা হয়, এখানে আমার পাশে বিশেষজ্ঞ আছেন, উনি আরও ভালো করে বলতে পারবেন। বাট আমরা সাধারণ চিকিৎসক হিসাবে বা আমরা ব্যবস্থাপক হিসাবে যেটা জানি, সেটা যে জ্বর হয়, শরীরের মধ্যে র্যাশ হতে পারে, এবং যে জয়েন্টে ব্যথা হয়, আমাদের বন্ধনীগুলোতে ব্যথা হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্যথা একটু বেশি হয়, এবং কখনো কখনো 1 মাস 2 মাস এমনকি 3 মাস ব্যাপীও ব্যথা থাকতে পারে। তো আমরা সাধারণত যেটা সবাইকে পরামর্শ দিই
যে এই মশা দিয়ে কিন্তু ডেঙ্গু হতে পারে, এই মশা দিয়ে চিকুনগুনিয়া হতে পারে। কাজে এবং জ্বর কিন্তু নানা কারণেই হতে পারে, যে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার জন্য জ্বর হবে তা না, নানা কারণেই জ্বর হতে পারে। তো কেউ যদি আসলে জ্বরে ভোগেন তাহলে অবশ্যই তারা চিকিৎসকের পরামর্শ অথবা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। যদি আমাদেরকে মূলত খেয়াল রাখতে হবে যে ডেঙ্গু জ্বর কিনা অথবা অন্য কোনো কারণে জ্বর হচ্ছে কিনা। তো কাজেই যে ডেঙ্গু যদি হয় তাহলে ডেঙ্গুর চিকিৎসাটা নিতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে। যদি চিকুনগুনিয়া হয়ে থাকে তারপরেও সাধারণ প্যারাসিটামল খেলে আমাদের ব্যথা কমে যায়, কিন্তু এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আমরা অবশ্যই বলবো যে চিকিৎসকের পরামর্শ নিতে বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে, এবং আমাদের চিকিৎসক অথবা স্বাস্থ্যকেন্দ্রই আসলে কি চিকিৎসা করতে হবে, কেমন করে রোগ নিরাময় হবে সেটা বলবে। কিন্তু এটার আসলেই তেমন কোনো জটিলতা নাই, এটা নিয়ে ভয়ের তেমন কোনো কারণ ভয়ের কোনো কারণে আশ্বস্ত করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মোটামুটি সবগুলো দিক কভার করেছেন। আমি এখন ডাক্তার কাজী রকিবুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো প্র্যাকটিক্যালি চিকিৎসা করছেন, আপনি ঢাকাতেও করছেন, ঢাকার বাইরেও চিকিৎসা করছেন আমি জানি। আপনাদের কাছে কোন এই চিকুনগুনিয়া রোগীর কেমন আসছে, মানে এটা একটা প্রশ্ন। সাথে আরেকটু জানতে চাই যে যেহেতু একই মশা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বহন করে, তো সেক্ষেত্রে জ্বর হলেই বা যে জ্বর হলেই যেমনটি বলছিলেন আবুল কালাম আজাদ, যে জ্বর হলে যে সেটা চিকুনগুনিয়া বা ডেঙ্গু সেটা তো নাও হতে পারে, কারণ মানুষের মধ্যে তো এখন একটা আতঙ্ক আছে জ্বর হলেই। তাহলে আপনাদের কাছে কেমন পেশেন্ট আসছে? ধন্যবাদ স্টুডিওতে এই বিশেষ আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে এই জাতীয় জ্বর গতবারেও যে কিছু হয়েছিল না তা না, গতবার থেকেও কিছু পেশেন্ট এরকম এসছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ করে খুব বেশি জ্বর, যেটা পাওয়া যায় অন্যান্য ভাইরাল ফিভারও হয়, ভাইরাল জ্বর বা অন্যান্য কারণেও জ্বর হতে পারে। কিন্তু চিকুনগুনিয়ার জন্য যে জ্বরটা হচ্ছে, এই জ্বরটা খুব দ্রুতই অনেক বেশি জ্বর চলে আসে, এবং জ্বরের সাথে সাথে দেখা যাচ্ছে যে গিরা ব্যথা, কখনো কখনো শরীরে ব্যথা এবং গিরা ফুলে যাওয়া, যেটাকে আমরা আর্থ্রাইটিস বলি। ব্যথা হলো আর্থালজিয়া বা আর্থ্রাইটিস হয়ে অনেকের বিভিন্ন গিরা, বিশেষ করে পায়ের এবং হাতের একই সঙ্গে দুই দিকে গিরা ফুলে যাচ্ছে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে একই সময়ে তো একই মশা দিয়ে ডেঙ্গু হচ্ছে, তাহলে এই জ্বরের যে আতঙ্ক, এক্ষেত্রে আমাদের করণীয় কি বা কীরকমভাবে পাওয়া যাচ্ছে? আমরা বিশেষভাবে অন্যান্য বছরে যেরকম এই ধরনের সময়ে বর্ষাকালের দিকে যেই জ্বরগুলো পেয়ে থাকি, সেরকমভাবেই জ্বর এবারও আসছে। কিন্তু হঠাৎ দেখা গেল যে কিছুদিনের মধ্যেই তাপমাত্রার পরিবর্তন এবং বর্ষা একটু আগাম বৃষ্টি হওয়ার ফলে এই টাইপের জ্বর বেশি আসা শুরু করলো। তখন আমাদের মধ্যে একটা চিন্তা আসলো যে আসলে এটা কি কারণে হচ্ছে, এটা অন্য কোনো ভাইরাসের আগমন ঘটলো নাকি ডেঙ্গুরই একটা মাত্রাতিরিক্ত প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু পরীক্ষা করতে যেয়ে দেখা গেল যে এর ভিতরে ব্যাপক সংখ্যকই ডেঙ্গু নেগেটিভ। আমরা আর্লি ডেঙ্গু ডিটেকশনের যে টেস্টগুলো করি সেখানে দেখা যাচ্ছে যে ডেঙ্গু না, আবার জ্বরও যে খুব বেশি দিন স্থায়ী হচ্ছে তাও না। তো তখন এখান থেকে পরীক্ষার জন্য যে সমস্ত পদ্ধতি আছে, রক্ত পরীক্ষার, আমাদের দেশে মোটামুটি পরীক্ষা সরকারিভাবে যে আইডিসিআর রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ যে বিভাগ আছে, সেখানে রক্ত পরীক্ষা করে দেখা গেল যে যে সমস্ত স্যাম্পল পাঠানো হয়েছে তার মধ্যে প্রায় 50% মধ্যে চিকুনগুনিয়ার জীবাণু আছে। তো এতে করে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা ধারণা তৈরি হয়, এবং এই ধরনের রোগের লক্ষণ এবং প্রাদুর্ভাব আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে বিভিন্ন সময় হয়েছে, যদিও স্যার বলেছেন যে আমাদের দেশে আসলে ওইভাবে এই রোগটা ছিল না। কিন্তু ডেঙ্গু একই মশা হওয়ার কারণে বোঝাও মুশকিল, যেহেতু সিজনটাও একই, যে আসলে কোনটা দিয়ে হচ্ছে। এখন যে পেশেন্টগুলো আপনারা পাচ্ছেন, এখন তো শুধু চিকুনগুনিয়ার কথাই শুনছি, এমনকি ডেঙ্গুও কি হচ্ছে না তা না, তবে সেটার সংখ্যা কম, এবং ঝুঁকিটা চিকুনগুনিয়ার চেয়ে মানে স্বল্পকালীন ঝুঁকি যেটা, সেটা ডেঙ্গুর ক্ষেত্রে বেশি। সে কারণে আমরা যেটা চিন্তা করছি যে, এবং রোগীদেরকেও যেটা বলছি যে ডেঙ্গু হলো কিনা বা অন্য কোনো কারণে, আরো অনেক কারণেই হতে পারে এরকম জ্বর, যে সে ধরনের কিছু হলো কিনা এটা চেক করা দরকার। সেটা যদি না হয় তাহলে শুধুমাত্র চিকুনগুনিয়ার জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এই যে সিমটম, মানে কোনটা হলে মানে বুঝবে যে এটা আসলে ডেঙ্গু না, মানে আসলে মূল পার্থক্যটা? ধন্যবাদ।
মূল পার্থক্য দুটারই জ্বর আছে। ডেঙ্গুতে যেটা হয়, জ্বরের সঙ্গে র্যাশ হতে পারে, ব্লিডিং হতে পারে, রক্তক্ষরণ বিভিন্ন রকমের, চামড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, দাঁতের থেকে শুরু করে ইভেন পায়খানার সঙ্গে অনেক সময় রক্ত আসতে পারে। চিকুনগুনিয়াতে এরকম ব্লিডিংটা সাধারণভাবে হয় না। তবে যেটা হয় সেটা হলো ছোট ছোট ধরনের একরকম র্যাশ, দানা দানা হয় স্কিনে, যেটাকে আমরা র্যাশ বলি। এর সঙ্গে এগুলো ইচিং হয়, চুলকায়। জ্বর যখন বিশেষ করে চলে যাওয়ার সময় হয়, সেই সময়টা বিশেষ করে গা চুলকাতে থাকে। এবং সবচেয়ে বড় লক্ষণ যেটা, সেটা হলো এই যে হাত এবং পায়ের গিট ব্যথা এবং ফুলে যাওয়া, এবং এটা বেশ দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, আপনার কাছে আসি অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। আপনারা স্বাস্থ্য দপ্তর তো এই সচেতনতা বাড়ানোর জন্য তো অনেক উদ্যোগ নিয়েছেন। এই কি উদ্যোগ আপনারা নিয়েছেন মানুষকে জানানোর জন্য? আচ্ছা, তো আমার মনে হয় আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা জিনিস আমার পরিষ্কার করা উচিত। আমাদের ডক্টর আকিব বলেছেন যে স্যাম্পলগুলো আইডিসিআর অর্থাৎ আমাদের সরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, তার শতকরা 50% ক্ষেত্রে এটা পজিটিভ পাওয়া গেছে চিকুনগুনিয়া। তো এইটা একটু পরিষ্কার করা উচিত, কারণ মানুষ মনে করতে পারে যে যত জ্বর হচ্ছে তার বোধহয় অর্ধেকেই চিকুনগুনিয়া। আসলে বিষয়টা তা না। বিষয় হলো যে আমাদের যারা চিকিৎসক, তারা কিন্তু তাদের ক্লিনিক্যাল আই যথেষ্ট ভালো। তো তারা আমাদের কাছে যে স্যাম্পলগুলো পাঠিয়েছে, ওই রোগীকে চিকুনগুনিয়া সন্দেহ করে, অর্থাৎ তাদের যে পরীক্ষা নিরীক্ষায়, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় তাদের মনে হয়েছে যখন চিকুনগুনিয়া, সেই রোগীগুলোই আমাদের কাছে পাঠিয়েছে। তো এদের মধ্যে আমরা শতকরা 50-60% এরকম চিকুনগুনিয়া পজিটিভ পেয়েছি। আরেকটা জিনিস বলা দরকার, এদের কিন্তু অনেকেই বেসরকারি পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে তারা কিন্তু পরীক্ষা করেছে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে হয়তো নেগেটিভ বলেছে, সেইগুলোর মধ্যেও কিন্তু আমরা পজিটিভ পেয়েছি। কাজেই আমি বলবো যে মানুষ অযথা যেন চিকুনগুনিয়ার টেস্ট না করে। আমরা যে টেস্ট করি সেটা কিন্তু ব্যয়বহুল। এটা আমাদের দরকার যে আসলে চিকুনগুনিয়া কিনা এটা জানার জন্য, এটা কিন্তু চিকিৎসার জন্য দরকার নাই। কাজে মানুষের অযথা চিকুনগুনিয়ার পরীক্ষা করার দরকার নাই। আর ওনারা আরেকটা জিনিস বলেন, আমরা সোসাইটি অফ মেডিসিন এবং পেডিয়াট্রিক সোসাইটি, তাদের সাহায্যে আমরা একটা ন্যাশনাল ট্রিটমেন্ট গাইডলাইন বানিয়েছি। তো ওনারা ওখানে বলেছেন যে জ্বরের প্রথম 1 দিন থেকে 5 দিনের মধ্যে যদি ডেঙ্গু পরীক্ষা করে, তার মধ্যেই কিন্তু ডেঙ্গু পজিটিভ হতে পারে। তাহলে যদি ডেঙ্গু পজিটিভ পাওয়া যায়, আমরা ধরে নেব ডেঙ্গু। যদি আমরা মনে করি যে ডেঙ্গু পজিটিভ না এবং অন্য কোনো জ্বরের কারণ পাওয়া যাচ্ছে না, তাহলেই কিন্তু চিকুনগুনিয়া মনে করব। এখন আপনার প্রশ্নে আসি, প্রশ্নের উত্তরে আসি। এই জায়গাটা ক্লিয়ার হয়নি। আপনি যেটা বলেছেন যে আসলে অযথা রক্ত পরীক্ষা করার দরকার নাই, তাহলে যদি কারো জ্বর আসে, যদি লক্ষণটা দেখা দেয়, যে লক্ষণগুলো আমরা শুনছি যে জ্বর আসবে, অনেক হঠাৎ করে বেড়ে যাবে, র্যাশ হতে পারে, বিশেষ করে পায়ে ব্যথা হতে পারে, এইগুলো যদি হয় তখন ডাক্তারের পরামর্শ নেবে নাকি? এই তো পরামর্শ দেয়। রক্ত পরীক্ষা তো আগে, রক্ত পরীক্ষা হলো ডাক্তারের পরামর্শ বলে তখন না, আমরা ডাক্তারের পরামর্শ প্রথম থেকে নিতে বলি। আচ্ছা, কারণ এটা যদি ডেঙ্গু হয় অথবা এটা চিকুনগুনিয়া ছাড়া অন্য কোনো কারণে জ্বর হয়, তাহলে ডাক্তারের সেটা বোঝা উচিত এবং সেই বিষয়ে চিকিৎসা পাওয়া দরকার। কিন্তু চিকুনগুনিয়ার পরীক্ষা করার দরকার নাই। আর চিকুনগুনিয়ার চিকিৎসাও খুবই সাধারণ এবং চিকিৎসক দিতে, কিন্তু আমরা ডেঙ্গুকে অবহেলা করব না, জ্বরের অন্য কারণগুলোকে অবহেলা করব না। এখন আমরা বলি যে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য তো অনেক কর্মসূচি নিয়েছি, আপনি সেগুলো ব্যাখ্যা করতে বলেছেন। প্রথম বিষয় হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে তিনি স্বাস্থ্যক্ষেত্রের দিকে যত নজর দিয়েছেন, তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলেছেন এই বিষয়ে সজাগ নজর দিতে। কয়েকদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সিটি কর্পোরেশনের যারা আমাদের স্বাস্থ্য বিষয়ে কর্মসূচি দেখেন এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট, তাদের সবাইকে নিয়ে একটা সভা করেছেন। তার আগেই আমরা গত 1 মাস ধরেই আসলে সচেতনতামূলক কর্মসূচি এবং প্রিভেন্টিভ কর্মসূচি, যাতে এগুলো না হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা নিজেরা নিচ্ছি। তো আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে যেটা আমরা জেনেছি সেটা হলো যে তারা আপনার মশা নিধন করার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা বাইরে রাখার জন্য তারা অনেক কর্মসূচি আগে থেকে নিয়েছে। কিন্তু সেই সভায় আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, যেমন আমি বললাম যে ঢাকা শহরের যে আইল্যান্ডগুলো, সেগুলোর মধ্যে পানি থাকতে পারে, তারা বলেছেন যে এটা নজর দিবেন। এবং তারা আরেকটা জিনিস যেটা করবেন, সেটা হলো যে মাননীয় মেয়র মহোদয়দের নেতৃত্বে ওখানকার কমিশনার এবং কাউন্সিলরদের সাথে সভা করবেন, মসজিদ মন্দির এগুলোতে সভা করবেন, যাতে যে যারা মানুষের বাড়িতে যারা থাকেন তারা যেন ওখানে পানি জমতে না দেন।
ওইসব ব্যাপারে তারা নিজেরা নজর রাখেন এবং হলো মশার যে উৎপত্তি স্থল, বংশবৃদ্ধির স্থল, সেগুলো যেন নষ্ট করেন। আমরা হলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু আমরা জাতীয় যে দৈনিকগুলো আছে সেগুলোতে আমরা ইতিমধ্যে হলো বিজ্ঞাপন দিয়েছি। আমরা হলো উপরের দিকের যে টপ 12 গ্রেড মানে 12টা গ্রেডের যে পত্রিকা সেগুলোতে আমরা দিচ্ছি। আমরা হলো লিফলেট ছাপিয়েছি এবং সেই লিফলেটগুলো আমরা হলো বিতরণ করছি সারা বাংলাদেশে, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সমস্ত জায়গায় আমরা মাইকিং করেছি। মাইকিং করে আমরা মানুষের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। এখন হলো আমরা যেটা করব সেটা হলো যে এই যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলের বিশেষ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এদের মাধ্যমে আমরা হলো স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করবো, এই কারণে যে পরিবারে তারা যেন হলো খবর রাখে যে মশার উৎপত্তি স্থল যেন না থাকে। এবং আমরা কয়েকদিনের মধ্যে টেলিভিশনেও এটা প্রচার করব। এবং আমি গণমাধ্যমকে আসলে খুব ধন্যবাদ জানাই যে অবশ্যই গণমাধ্যমের কোনো ক্ষেত্রে গণমাধ্যমের কারণে হয়তো একটু আতঙ্ক সৃষ্টি হয়েছে, বাট গণমাধ্যম এখন হলো সেই আতঙ্ক নিরসনে অনেক ভূমিকা পালন করছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের কাছে আমরা যেতে পারবো না, কিন্তু সেখানে গণমাধ্যমই আমাদের সহায়ক। এবং আমি গণমাধ্যমকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এখনও, যেমন এই যে আজকে আপনারা যে এই অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমেও কিন্তু বাংলাদেশের মানুষ জানবে যে আসলে এটাতে কোনো আতঙ্ক নাই, কিন্তু হলো এটা এই মশা যদি না থাকে তাহলে কিন্তু আমরা হলো চিকুনগুনিয়া আমাদের হবে না, ডেঙ্গুও হবে না। কাজেই মশার বংশবৃদ্ধি যাতে না পায় সেই বিষয়ে আমরা হলো গুরুত্ব দেব। জি, অনেক ধন্যবাদ। আমরা এই বিরতিতে যাওয়ার আগে আপনার সংক্ষেপে একটু আপনাকে জানাই, আপনি যেহেতু ঢাকার বাইরেও যান ট্রিটমেন্ট করার জন্য, এই ঢাকার বাইরেও কি রোগী দেখা দিচ্ছে নাকি শুধু রাজধানীতেই? আসলে এটা আরবান এলাকায় মূলত এই রোগটা হয়, কারণ যে মশা দিয়ে হয় এই মশার বিস্তারটা এইসব এলাকাতে বেশি। যেখানে মশার বিস্তার আছে সেই জায়গায় এই রোগটা আছে মূলত। তো এবং জীবাণু বাহক থাকতে হবে। তো দেশের মধ্যে আবার ঢাকা শহরেই, মূলত ঢাকা শহর কেন্দ্রিকই এই রোগটার বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো আপনি যে বলছেন জীবাণু বাহক থাকতে হবে, তার মানে মশার মধ্যে তো ইনবিল্ট কি এই ভাইরাসটা ছিল নাকি মানুষের থেকে মশার কাছ থেকে যায় সেইটা আবার হয়? এই জিনিসটা একটু ক্লিয়ার। এটা আসলে যে রোগে আক্রান্ত আছে তাকে যদি ওই মশাটা বাইট করে, তাকে যদি কামড় দেয়, তাহলে তার শরীরের ভিতরে সে একটা যে ব্লাড সাক করে, মিলটা নেয়, ওই মিলের সঙ্গে তার শরীরে চলে আসে মশায়। তার শরীর থেকে কিছুটা বংশ বিস্তার করে, আবার আরেকজনকে বাইট করলে তার শরীরে চলে যাচ্ছে। এভাবে এটা আসলে সাইকেলে চলতে থাকে। আমরা চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব এবং করণীয় নিয়ে আলোচনা করছি। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আপনি বলছিলেন যে মিডিয়া অনেক ভূমিকা রাখছে এবং পাশাপাশি সরকার অনেক ভূমিকা রাখছে যাতে মানে আতঙ্কটা ছড়িয়ে না পড়ে, এবং আমরা আপনার কথায় জানলাম যে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তো এখন মানুষের তো যেমন কাজী রকিব বলছিলেন যে বাহক মানুষের থেকে এটা যেতে পারে, একটা তো মশা তো আছেই, মশা যেখানে বংশবিস্তারকে সেটা সম্পর্কে বলেছেন, কিন্তু একজন পরিবারে যদি একজন আক্রান্ত হয় তাকে আসলে কিভাবে রাখতে হবে বা আলাদা রাখা দরকার কিনা? তার তো মশা তো তাকে কামড়ে দিয়ে আবার অন্য সবাইকেই আক্রান্ত করতে পারে, এ ব্যাপারে আপনার কি পরামর্শ? আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের আরো যেটা বলা উচিত সেটা হলো এই মশাটা কখন কামড়ায়। জি, তো এই মশা কিন্তু অন্য মশার মতো রাতে কামড়ায় না। তো সাধারণত আমরা যেটা দেখি যে সকালবেলা কামড়ায় এবং সন্ধ্যার সময় কামড়ায়, এবং সে বাড়িতেই থাকে। তো এখন হলো মশা নাকি একটু চালাক হয়েছে। আচ্ছা, চালাক হয়েছে যে যদি হলো সে আপনাকে না পায় কামড়ানোর জন্য, তো হয়তো রাতে সন্ধ্যাবেলা যখন আমরা টিভি দেখি তো সেই সময় হলো কামড়াতে পারে, এবং পায়ের এই গোড়ালিতে সে ভালো জায়গাগুলো সেগুলো দেখে। কাজে আমরা যদি আসলে মশামুক্ত একটা পরিবেশে আমরা যদি থাকি, সাধারণত বলা হয় যে মশারির নিচে যেন থাকে, কিন্তু দিনের বেলা তো আমরা কাজ করি, দিনের বেলা হলো আসলে মশারি ব্যবহার করা সম্ভব নয়। তো আমরা হলো আমাদের প্রথম কথা হলো যে আমাদের বাড়ির পরিবেশটাকে মশা মুক্ত রাখতে হবে। এই মশা অবশ্যই এটা হলো একজন মানুষ যদি আক্রান্ত থাকে, অসুস্থ থাকে, তাকে যদি মশা কামড়ায় সেই মশা আরেকজনকে কামড়াইতে পারে। আর এই মশার আবার আরেকটা চরিত্র হলো এই যে এক মশাই হলো বারবার কামড়াতে পারে। বিভিন্ন জন কোনো মশা আছে যে একবারই কামড়ায়, কিন্তু এই মশা হলো বারবার কামড়াতে পারে এবং একাধিক ব্যক্তিও কামড়াতে পারে। তো বিষয়টা হলো যে আমার মনে হয় যে এই এত সাবধানতা অবলম্বন করার দরকার নেই, আমরা আমাদের স্বাভাবিক জীবনেই যাপন করব। এই কারণে যে অসুখটা তো খুব মারাত্মক না, অসুখ নিয়ে আমরা যখন বলছি যে খুব আতঙ্কের কারণ নাই, তাহলে অসুখটা তো খুব মারাত্মক না।
তো কাজেই হলো যে আমরা আমাদের স্বাভাবিক জীবন যাপন করব, কিন্তু আমাদের ঘর যেন মশামুক্ত থাকে, যে কোনো মশা, সের জন্য সেই দিকে কিন্তু মশামুক্ত করাতে এখন আমাদের দেশে যে অবস্থা হয়েছে, বাস্তবতা কি যদি দেখি, এখন মশার কয়েল কাজ করে না, স্প্রে কাজ করে না। আপনার ঘরের বাইরে পরিবেশ, আমাদের বাংলাদেশের যে পরিবেশ, আমার ঘরে যে টব আছে সেটা আমি ঠিক করলাম, কিন্তু আশেপাশে যে নালাতে সেটা হতে পারে, সেটা আমি কিভাবে? আচ্ছা, আমি কয়েকদিন আগে হলো আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে আলোচনা করছিলাম, এটা হলো বিস্তারিত চিকুনগুনিয়াটা কি এটাকে বোঝার জন্য। তো সেখানে আমি বললাম যে যদি কারো বাড়িতে কেউ আক্রান্ত হয় চিকুনগুনিয়াতে, তাহলে বুঝতে হবে যে ওই বাড়িতেই মশা আছে, অথবা তার উপরতলা বা নিচতলায় মশা আছে। কাজে সামগ্রিকভাবে ওই পুরো ভবনটাতে আমরা যারা বসবাস করি তাদের দায়িত্ব মশা মুক্ত রাখা। এটা হলো আপনি মশার কয়েল দিয়ে মশা মারবেন তা না, মশা আপনি হইতে দেবেন না। তো মশা কোথায় হয় আমরা এটা জানি, যে আমি যদি কোনো পানি হলো জমতে দেই, সেই পানি যদি কয়েকদিন আমি পরিষ্কার না করি, তাহলে সেখানে মশার বংশবৃদ্ধি করতে পারে। এখন কোথায় এই মশাটা হয়? যেমন হলো আমরা গোসল করি, অনেকের আমাদের বাথরুমের মধ্যে বালতি থাকে, আমরা পানি ওখানে জমাই, আবার হলো ওই পানি দিয়ে গোসল করি, তারপর আবার বালতি ভর্তি করে, এইভাবে আমাদের দিন চলছে। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে এই বালতিটার তলেও কিন্তু পানি জমতে পারে। তো আমি যদি গোসল করার সময় বালতিটা সরাই ফেলি, বালতিটার পুরো পানি আমি খালি করি, আমাদের যে বেসিন আছে বেসিনের নিচেও কিন্তু পানি জমে থাকে। আমি যে ওই পানিটার দিকে খেয়াল রাখি, আমরা অনেক সময় দুধের কৌটা, আমার কনডেন্স মিল্কের কৌটা, অথবা অন্য ধরনের বয়াম, এই ধরনের জিনিস কিন্তু আমরা হলো পানির আছে কিন্তু আমরা খেয়াল করে দেখি না। আমাদের বারান্দায় হয়তো পানি জমে আছে, ফুলের টব লাগিয়েছে, আমরা দেওয়ালে লাগাচ্ছি, এই জায়গাগুলো খেয়াল করে দেখছি না। ছাদের মধ্যে পানি জমে আছে, আমি খেয়াল করে দেখছি না। যেমন ধরেন আজকাল বৃষ্টি হচ্ছে, ছাদে পানি জমে আছে কিনা আপনি খেয়াল করলেন না, এক সপ্তাহ পানি জমে থাকলো, সেখানেও মশার বংশবৃদ্ধি করতে পারে। তো আমরা নিজের আগে একটু ছাদে উঠি না কেন প্রতিদিন? কয়েকদিন জমে থাকলে মশাটা, এটা বোধহয় সাধারণত 2-3 দিন হবে, কিন্তু আমি বলবো যে প্রতিদিন কেন আমি একবার ছাদে যাই না? ছাদে গেলে আমার হাঁটাও হবে, আমার বাতাসও খাওয়া হবে, এবং দেখা যাবে যে ওখানে হলো পানি জমে আছে কিনা। কাজে আমরা যদি এই অভ্যাসগুলো তৈরি করি, আমি আপনাকে একটু উদাহরণ দেই। 2000 সালে আমরা কিন্তু আমাদের বাংলাদেশের চিকিৎসকরা আগে যখন আমরা লেখাপড়া করেছি তখন কিন্তু ডেঙ্গু সম্পর্কে পড়েছিলাম। যখন 2000 সালে বাংলাদেশে ডেঙ্গু আসলো, তখন কিন্তু ডেঙ্গুর চিকিৎসা আমরা জানি না। আমরা হলো থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে ডেঙ্গুর চিকিৎসা শিখেছি, কেমন করে ডেঙ্গু ব্যবস্থাপনা করতে হয় সেটা শিখেছি। এখন কিন্তু ডেঙ্গু নিয়ে আমরা আতঙ্ক করি না। এখন থাইল্যান্ডে রোগী মারা যায়, ডেঙ্গুর রোগী, কিন্তু বাংলাদেশে ডেঙ্গুর রোগী মারা যায় না। এই বাংলাদেশের চিকিৎসক, এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের গণমাধ্যম এবং সবাই মিলে কিন্তু আমরা হলো ডেঙ্গুকে পরাস্ত করেছি। কাজে এই চিকুনগুনিয়াকেও আমরা পরাস্ত করব। কাজে আমি বলবো যে মশার কামড়ের অপেক্ষায় না থেকে, মশাই যেন না থাকে, আমরা সেই দিকে নজর দিই। সেদিকে অবশ্যই। অনেক ধন্যবাদ ডাক্তার কাজী রকিবুল ইসলাম। আপনি শিশু বিশেষজ্ঞ, আপনার কাছে একটু জানতে চাই যে শিশুদের, ধরেন আমরা বড়রা যদি হয় একটু গিটে একটা ব্যথা হলো, বা একটু শুয়ে থাকলাম কয়েকদিন, পানি খেলাম বা প্যারাসিটামল খেলাম, বা আপনারা যে ট্রিটমেন্ট দিলেন সেটা করলাম, সেটা হয়ে গেল, খুব একটা আতঙ্কিত বিষয় নয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে তো কি সতর্কতা, বা গর্ভবতী মায়েদের জন্য বা বৃদ্ধদের জন্য কি সতর্কতা? আসলে সতর্কতা বা ঝুঁকি আছে কিনা? একই রকমের ঝুঁকি, এক এক জায়গায় একটু ভিন্নতা আছে। শিশুদের মধ্যে যে চিকুনগুনিয়া হয় সেক্ষেত্রে রোগের লক্ষণ কিছু ভিন্নতা থাকে, এবং কিছুটা আবার সুবিধাও আছে। যেমন গিরায় ফোলা এবং গিরা ব্যথা হওয়া, এটা বড়দের যে পরিমাণ হচ্ছে, শিশুদের কিন্তু ঠিক ওই রকম হচ্ছে না। শিশুদের ক্ষেত্রে একটু মাত্রা, এই জায়গায় মাত্রা একটু কম। আবার ভিন্নতা আছে, যেমন শিশুদের এইরকম চিকুনগুনিয়া হতে গিয়ে দেখা যায় লক্ষণের মধ্যে অনেক সময় ভমিটিং, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, আবার কখনো কখনো এনকেফালোপ্যাথিও হতে পারে। এরকম ঘটনা আছে, যদিও আমাদের দেশে ওই পর্যায়ের আসলে আক্রান্ত রোগী সেরকম খুব একটা হয় নাই। কিন্তু বিভিন্ন দেশের যে ঘটনাগুলো আছে, লিটারেচার যেগুলো আছে, বই পুস্তকে যেগুলো পাওয়া যায়, তাতে দেখা যায় যে এরকম হতে পারে। কিন্তু একটা দিক হচ্ছে যে শিশুরা অনেক কিছু সহ্য করতে পারে, আবার যে অল্প স্বল্প ব্যথা নিয়ে তারা কিন্তু চুপ করে বসে থাকে না, ওর মধ্যে খেলাধুলা, ছোটাছুটি সবই চলতে থাকে। কিন্তু বড়দের ক্ষেত্রে, আর আপনি যেটা বলেছেন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, এটা আসলে ঝুঁকিপূর্ণ বেশি। এবং যদি কোমরবিড কন্ডিশন, যেমন ধরেন যে ডায়াবেটিস আছে, কিংবা অন্য কোনো একটা রেগুলার কোনো একটা ডিজিজ আছে, ক্রনিক একটা ইনফেকশন আছে, সেই সবের সঙ্গে যদি আর একটা অসুখ, যে কোনো অসুখই হোক, সেক্ষেত্রে যদি চিকুনগুনিয়া হয় তার ক্ষেত্রে একটু ঝুঁকিটা বেশি হয়, এবং সেক্ষেত্রে অতিরিক্ত একটু সতর্কতার প্রয়োজন হয়। মূল যে অসুখ সেটা চিকিৎসার পাশাপাশি চিকুনগুনিয়ার চিকিৎসা কিন্তু একই,
অন্য অসুখ থাকলেও যা, শুধু চিকুনগুনিয়া হলেও তাও। কিন্তু ওই রোগের চিকিৎসাটা সেক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে অবলম্বন করতে হবে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় একটা দিক হচ্ছে যে চিকুনগুনিয়ার ক্ষেত্রে যেটা আমরা বলছি যে গিরাতে সমস্যা, এই সমস্যাটা বড়দের ক্ষেত্রে একটু বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারে। এবং এটা বলে রাখা ভালো যে আমরা যদি মনে করি যে শুধু দ্রুত 7 দিন 10 দিনের মধ্যে সব সেরে যাচ্ছে, বিষয়টা আবার তাও না। চিকুনগুনিয়ার টোটাল রোগটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর চলে যাচ্ছে, গায়ের চুলকানি চলে যাচ্ছে, ওই সময়ের যে সমস্যা সেগুলো যাচ্ছে, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যে গিরায় ফোলা, এটা অনেক দিন ধরে রয়ে যাচ্ছে। ইভেন এটা কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে বছর স্থায়ীও হতে পারে, আবার কখনো কখনো এটা কম বেশি হতে পারে। এবং সেক্ষেত্রে আবার অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হয়। মূল অসুখ চলে যাওয়ার পরে ওই জয়েন্টের চিকিৎসার জন্য আবার অতিরিক্ত চিকিৎসারও প্রয়োজন হতে পারে। এইটা হলো চিকুনগুনিয়ার আলাদা একটা বৈশিষ্ট্য, যেটা আমাদের দেশে যেহেতু এইমাত্র আমরা এই মের শুরুর দিক থেকে আসলে এই রোগটা বেশি দেখছি এবারে, তো সে কারণে এখনো ওই সময় কিন্তু যায় নাই। আরও কিছুদিন গেলে বোঝা যাবে যে আমাদের দেশে 6 মাস গেলে যে আসলে জয়েন্টের ম্যানিফেস্টেশনটা কতটা আছে, কতজন পাওয়া যাচ্ছে। এটা আমাদের নিশ্চয়ই এরকম স্টাডি হবে। স্যার যেটা বলেছেন, একসময় ডেঙ্গু নিয়ে আমাদের আতঙ্ক ছিল, সেই আতঙ্ক এখন আর ডেঙ্গু নিয়ে কিন্তু সেই আতঙ্ক নাই। প্রথম দিকে ডেঙ্গুতে অনেকে মারাও গিয়েছে আমাদের দেশে, চিকিৎসকও মারা গেছে প্রথম দিকে। কিন্তু চিকুনগুনিয়াতে আমি আগেই বলেছি যে এখানে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায়, কিন্তু চিকুনগুনিয়া ঠিক মৃত্যুর হার এটা কিন্তু ডেঙ্গুর মতো রকম না। মানে এটা এই পর্যন্ত রিপোর্ট আমার মনে হয় স্যার এরকম কোনো রিপোর্ট এখনো হয় নাই। কিন্তু আবুল কালাম আজাদ, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি স্বাস্থ্য দপ্তর, যে আমরা যদি দেখি যে 1952 সালে আফ্রিকাতে এই রোগটি প্রথম দেখা দেয়, পরবর্তীতে এশিয়ার বিভিন্ন দেশ যেমন শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, মায়ানমার, এশিয়াতে এর বিস্তার হয়। বাংলাদেশে 2008 সালে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। 2011 সালে ঢাকার দোহায় এই রোগটা দেখা দেয়। এটা আপনাদের দেয়া তথ্য। এটা কি আসলে কোনো গবেষণা কি হয়েছে যে এটা আসলে কেন কিভাবে প্রাদুর্ভাব হলো? এটা তো যেহেতু মশার মধ্যে এটা ইনবিল থাকে না, কেউ এটা তো ক্যারি করে আনার কথা, বা কোত্থেকে কিভাবে এসেছে? আচ্ছা, প্রথমে বলি যে আসলে আমরা যে বলি গ্লোবাল ওয়ার্মিং অথবা জলবায়ু পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তো এবং এই কারণে হলো আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং এই মশাগুলোর বংশবৃদ্ধি ঘটছে। তো অবশ্যই আজকালকার পৃথিবীকে আমরা বলি গ্লোবাল ভিলেজ, আমাদের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ এগুলো বেড়ে গেছে। কাজেই মশাও কিন্তু প্লেনের মাধ্যমে আসতে পারে, মশাও কিন্তু আমরা বলি যে মশার কিন্তু কোনো বর্ডার নাই। কাজে ভারতের মশা বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশের মশা ভারতে যেতে পারে, এবং ভারতের যে সীমান্ত আছে অন্য দেশের সাথে, সেখান থেকে সেই সীমান্ত দিয়েও কিন্তু মশা ভারতে আসতে পারে। কাজেই কোনো যদি আপনার আসলে ভিজিটর অর্থাৎ ভ্রমণকারী অন্য দেশ থেকে যদি বাংলাদেশে আসে এবং তিনি যদি ওটার ক্যারিয়ার হন এবং বাংলাদেশে এসে বাংলাদেশের মশা যদি তাকে কামড়ায় এবং সেই মশা বংশবৃদ্ধি করে, তাহলে সেই মশা দিয়ে কিন্তু রোগটা ছড়াতে পারে। আবার যেটা হতে পারে যে মশাও আসতে পারে, সেই জীবাণুবাহিত মশাও বাংলাদেশে আসতে পারে, এসে বাংলাদেশের মানুষকে আক্রান্ত করতে পারে। আর এগুলো যেহেতু মশা, এদের বংশবৃদ্ধির হারও কিন্তু অনেক বেশি। কাজেই হলো খুবই স্বাভাবিক। এবং এই যে মানে আমাদের এনভায়রনমেন্টটা, পরিবেশটা, যেখানে একটু বৃষ্টি হচ্ছে, একটু স্যাঁতস্যাঁতে ভাব, এবং হলো আসলে তাপমাত্রাটাও, আবহাওয়ার তাপমাত্রাটাও একটু বেশি, এটাই হলো তাদের জন্য খুব উপযোগী। কাজেই হলো আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বাংলাদেশ কিন্তু দায়ী নয়, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবং আজকাল যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে এবং যে ঋতুতে বৃষ্টি হওয়ার কথা সেই ঋতুতে হচ্ছে না, তো এই জিনিসগুলোই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। এবং আমরা হয়তো এখান থেকে মুক্তি পাবো না। আমরা যেটা করতে পারি যে আসলেই হলো, আপনি শুনলেন যে অনেক সময় কিন্তু 1 বছরও হলো এই ব্যথা থাকতে পারে। তো যদি 1 বছর ব্যথা থাকে এবং স্বাভাবিক কাজকর্ম সে করতে না পারে, তো মানুষের যে প্রোডাক্টিভিটি, মানুষের যে কর্মক্ষমতা, তার যে উপার্জন, সেগুলো কিন্তু কমে যাবে। কাজে একমাত্র উত্তর হলো যে আমরা আসলে মশার বংশবৃদ্ধি যতটা পারি আমরা আসলে কমিয়ে ফেলবো, হ্রাস করবো, এটাই হলো উত্তর। কিন্তু আপনি যেটা বললেন যে এই যে মশা ইদানিং একটু চালাক হয়ে গেছে, যেমন টেলিভিশন দেখার সময় যে পায়ে গিয়ে কামড়াই, এখন সাধারণভাবে ধরেন আমি তো 7 দিন একদিনও জ্বরে থাকতে চাই না, কিন্তু 7 দিন আমি তো জ্বরে, এই মশা তো আমরা ঠিকই তো পায়ের গোড়ায় এসে কামড়াই, এই লাইটে যদি কামড়াই, আপনি ঠিক। আপনাকে একটা টিপস দেই, টিপসটা হলো যে এটা কিন্তু দিনে কামড়ায় না এই মশা। তাহলে আপনি রাতটাকেও যদি দিনের মতো করে ফেলেন,
অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন নয় আপনি অন্ধকার করবেন, তাই না? কিন্তু হলো যে যখন আপনি টিভি দেখছেন তখন যদি অন্ধকারে টিভি না থাকেন, আপনার আশেপাশে যেন আলো থাকে, তাহলে মশা পাবে না, মানে লাইট জ্বালাবেন। আর একটা হলো যে বলা হয় আমাদের যে আপনি যদি কোনো রিপেলেন্ট লাগান যেখানে মশা কাছে আসতে পারেন, অথবা ঢেকে রাখেন, আপনি পাটা ঢেকে রাখেন, আপনি লুঙ্গি যদি পরে থাকেন ঢেকে রাখেন, এরকম করে আমি মশার কামড় থেকে বাঁচতে পারি। যেমন ধরেন আপনি এখন পাঞ্জাবি পরে আছেন, তো আপনার তো যে অংশটুকু উন্মুক্ত সেখানেই হলো মশা কামড়াবে, যেখানে উন্মুক্ত না ঢাকা আছে সেখানে তো কামড়াতে পারবে না। তো এই ধরনের সতর্কতা যদি আমি অবলম্বন করি তাহলে আমার মশার তো সুযোগ কমে যাবে আমাকে কামড়ানোর। জি, আপনি আরো কোনো সতর্কতা রাখার, যেমন বলছেন হাতে লাগানো টাগানো খালি জায়গায়, এই ধরনের কি কি মানে ব্যবস্থা আছে? স্যার যেগুলো বলেছেন এরকম আমরা বিশেষ করে আমি শিশু বিশেষজ্ঞ, একটু আগেই আপনি প্রশ্ন করেছিলেন যে শিশুদের জন্য কি করণীয় আছে। আমরা জানি যে শিশুদেরই শর্ট কাপড় বেশি, যে কাপড়গুলো পরিধান করে, বড়রা তো একটু পা ঢেকেই রাখে বেশিরভাগ। ইভেন মহিলারাও যে পোশাক পরিধান করে দেখা যায় যে এ পর্যন্ত ঢাকায় থাকে, কিন্তু শিশুদের কিন্তু বেশিরভাগ জায়গায় যেসব জায়গায় কামানোর মতো এই জায়গায় উন্মুক্ত থাকে। তো আমরা সেই ক্ষেত্রে বলি যে শিশুদেরও যদি আমরা একটু লং স্লিভ শার্ট পরিয়ে দিতে পারি বা ওরকম সালোয়ার কামিজ পরাতে পারি, পাটা পায়জামা পরে রাখে, সেক্ষেত্রে অনেকটা প্রোটেকশন থাকবে। আর বাকিগুলো যে ক্ষেত্রে আমরা এখন যে গরম, এই গরমে তো কিছু পরানো যায় না, এখন তো আরো গায়ে শিশুকে কিভাবে সেটাও ঠিক আছে, পাউডার দিয়ে কিভাবে শিশুকে রাখা যায় সেও চিন্তা না, সেটা তো ঠিকই। আসলে আলটিমেটলি যে জায়গায় দাঁড়াচ্ছে যে যত রকমের সতর্কতা নেওয়া যায়, যত রকমের নেওয়া যায়, যতটুকু সম্ভব সেটাই আমাদের করতে হবে। আর যেটা অসম্ভব ঠিক আছে, কিন্তু যদি আমরা সচেতন হই তাহলে একটা শিশুকে ঘুম পাড়ানোর সময় আমি সন্ধ্যার আগে আমি মশারিটা কিন্তু টাঙিয়ে দিতে পারি। আসলে এটা অভ্যাসের ব্যাপার অনেকটা। আমরা অভ্যস্ত হলে, সতর্ক হলে এটা খুব কঠিন কাজ না, কিন্তু অলসতা বশতই আমরা এই কাজগুলো আসলে করি না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যেমন হলো ঢাকা থেকে আমরা হলো যেগুলো পেয়েছি খবর, তো অধিকাংশ আমাদের পজিটিভ কেস কিন্তু কলাবাগান থেকে। তো কলাবাগানের যারা বসবাস করেন তাদেরকে একটু বেশি সতর্ক হতে হবে। আর হলো বিষয়টা হলো যে মশা কামড়াবে, আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে ওই মশা ওই ফ্ল্যাটেই আছে। ওই ফ্ল্যাট বলতে আমি বুঝাচ্ছি ওই পুরো বিল্ডিংটাতে। কাজে ওই বিল্ডিং এ আমরা যারা বসবাস করি তারা সবাই মিলে যদি একটু বেশি সতর্ক হই তাহলে মশা আমাকে কামড়াবে না। কাজে প্রত্যেকে যদি নিজের বাড়িটাকে ঠিক রাখি তাহলেই কিন্তু মশা বাড়ির চারপাশে এবং বাড়ির ভেতরটা মশামুক্ত রাখি, তাহলে এই সমস্ত আসলে দুর্ঘটনা ঘটবে না। এটা সুন্দর কথা বলছেন, কিন্তু ওই যেটা আপনি এর আগেও বললেন যে আমাদের ঢাকা শহর নাগরিক জীবন যেটা, আমার পাশের বাসায় যদি কারো চিকুনগুনিয়া হয় এটা তো আমি জানবো না, এটা কি না? বিষয়টা পাশের বাসাও তো মানে প্রত্যেকেরও তো আসলে আশঙ্কা আছে, তাই না? যেমন আপনি যে বাড়িতে আছেন, আপনি যেমন চিন্তা করবেন আপনার পাশের বাড়িতে আছেন যারা, তাদেরকে একই চিন্তা করতে হবে যে আমার বাড়িতেও মশা থাকতে পারে, আমার বাড়িতেও চিকুনগুনিয়া হতে পারে, কাজে আমার বাড়িটাও কেন আমি মশামুক্ত রাখবো না। তার মানে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তার মানে এখন আপনি শেষ জনগণের জন্য সচেতনতামূলক কি বলবেন? আমি যেটা হলো আমাদের নাগরিক সাধারণকে বলবো, এবং এটা শুধু ঢাকার নগরের নাগরিক তাদেরকে আমি বলবো না, পুরো বাংলাদেশে যারা আছে, বিশেষ করে শহরাঞ্চলে, আমাদের বিশেষজ্ঞ সাহেব বললেন এটা যে শহরাঞ্চলে এই সমস্ত মশা বেশি। তো আমি শহরে যারা বসবাস করেন তাদের সবাইকে বলবো যে যেহেতু আমরা অনেক সময় আজকাল নিরাপত্তার কারণে হলো বাইরে এমনকি আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের পরিচ্ছন্নতা কর্মী, এদেরকে আমরা ঢুকতে দিতে চাই না। এবং আসলে কাজেই হলো বাড়ির ভেতরে যেখানে আমরা সরকারের পক্ষ থেকে কোনো অভিযান চালাতে পারছি না, কাজে বাড়ির ভেতরের দায়িত্বটা কিন্তু বাড়িতে যারা বসবাস করেন ওখানকার অভিভাবক বা যারা আছেন তাদেরকেই নিতে হবে। তো আমরা হলো নিজের পুরো বিল্ডিংটা আমরা সবাই মিলে পরিষ্কার রাখি, নিজের বাড়িটা পরিষ্কার রাখি এবং বাড়ির চারপাশটা পরিষ্কার রাখি। সমস্ত নাগরিক যদি তার নাগরিক দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় যে আমরা যেমন আগে ডেঙ্গুর হাত থেকে বেঁচেছি, আমরা চিকুনগুনিয়াও আমাদের কোনো ভয়ের কারণ থাকবে না এবং ডেঙ্গুরও কারণ থাকবে না, কারণ একই মশা থেকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা শেষ করবো। ডক্টর কাজী রকিবুল ইসলাম, আপনি যদি একটু বলেন যে এটা যেহেতু এই সময় হচ্ছে বলছেন, তাহলে আর কতদিন আসলে এটা থাকতে পারে? সারা বছর তো থাকবে না। এটা স্যার বলছেন যে দুইটা ফ্যাক্টরের সঙ্গে, একটা হলো বর্ষা আর একটা হলো হিউমিডিটি, তাপমাত্রা। এই বর্ষার সাথে তাপমাত্রার উষ্ণতা যে সময় পর্যন্ত চলতে থাকে এই সময় পর্যন্ত সাধারণত এই মশার বিস্তার থাকে, সুতরাং রোগটা এই সময় থাকে। তবে এটা ডেফিনেটলি একটু বলা কঠিন আছে, কারণ হচ্ছে যে ডেঙ্গু একসময় এরকম হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ডেঙ্গু কিন্তু অন্য সময়েও হচ্ছে। আগে যেমন আমাদের শুধু দেখা যেত বর্ষার সময় খুব ডেঙ্গু হচ্ছে তারপরে নাই,
কিন্তু ইদানিংকালে অন্যান্য সময়েও আগের তুলনায় কিন্তু এটা ডেঙ্গু হচ্ছে এবং এটা এখন আমাদের একটা সাধারণ রোগের মতো পরিণত হয়ে গেছে। যেমন টাইফয়েড জ্বর হয় ওরকমই অনেকটা হয়ে গেছে। তো এটাও যে সেরকম হবে না। আর আমরা জানি যে আমরা যত সতর্কতা নেই, যত চিকিৎসা দেই, জীবাণুও কিন্তু তার নিজস্ব স্বকীয়তা পরিবর্তন করে এবং পরিবর্তন করে তার সঙ্গে খাপ খায় সে তার তার বাস্তব অবস্থানটা ধরে রাখে। তো সেটা যদি হয় তাহলে অন্য সময় হতে পারে। তবে এখানে আমি একটা শেষ মেসেজটা দেব, যেটা স্যারও যেটা বলছেন যে আতঙ্ক, আমরা বলবো আতঙ্কিত না হয়ে, স্যার বলেছেন যেটা যে অন্য কারণেও এরকম জ্বর আসতে পারে, সুতরাং সেই রকম কারণ আছে কিনা এটা আমাদের দেখা দরকার, যে কারণে চিকিৎসকের কাছে যাওয়া দরকার। আর একটা বিশেষ বার্তা হচ্ছে যে এইরকম জ্বর হলে বেশি করে তরল খাবার খাওয়া এবং যে সমস্ত খাবারের মধ্যে তরল খাবার প্লাস পুষ্টি আছে এবং শরীরে যে সমস্ত ইলেকট্রোলাইটস লবণ জাতীয় জিনিস আছে সেগুলো থাকে, এরকম তরল খাবারগুলো বেশি করে। দু একটা খাবারের নাম বলেন। যেমন নর্মাল স্যালাইন যেটা সেটা খাবে, পানি খাবে, ডাবের পানি খাবে, তাজা ফলের রস খাবে, স্যুপ খেতে পারে, এগুলো তো তৈরি খাবার। এমনি প্লেন ওয়াটার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা সব, আমি কি একটু শেষ কথা বলতে পারি? জি জি প্লিজ। সেটা হলো, আপনি বলেছিলেন যে আমরা কখন জানবো যে এটার প্রাদুর্ভাব থাকবে না। আচ্ছা, প্রথম বিষয়টা হলো যে আমরা মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জেনেছি এবং আমাদের অভিজ্ঞতা, অর্থাৎ আমরা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসক তাদের অভিজ্ঞতা থেকে কিন্তু মিডিয়াতে এই খবরটা এসেছে। আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের আইডিসিআরের পক্ষ থেকে কিন্তু আমরা মাঝে মাঝে এই সংবাদটা দেই যে রোগের প্রাদুর্ভাব কেমন। কাজে সেখান থেকে আমাদের নাগরিকগণ জানতে পারবেন যে এখন বাড়ছে না কমছে। এটা হলো একটা মেসেজ। দ্বিতীয়ত, আমি সবাইকে মনে করিয়ে দেব যে এই কয়েকদিন পরেই কিন্তু রমজান আসছে এবং রমজান মাসে এই বাংলাদেশে হলো শতকরা 90% মানুষ কিন্তু আসলে মুসলমান এবং আমাদের আসলে ধর্মের প্রতি একটু অনুরাগ বেড়ে যায়। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমরা যদি পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, আমাদের ইবাদত হবে। এই রমজান মাসকে সামনে রেখে আমরা সেই ইবাদতটুকু করি, অর্থাৎ আমরা পরিচ্ছন্ন থাকি, তাহলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এবং অন্য রোগের হাত থেকে আমরা বাঁচবো। আমরা সেই প্রত্যাশা রাখি। অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, ডাক্তার কাজী রকিবুল ইসলাম, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দর্শক শ্রোতা উপকৃত হয়েছে। চিকুনগুনিয়া প্রিয় দর্শক, আপনারা চিকুনগুনিয়া সম্পর্কে বিস্তারিত জানলেন। আতঙ্কের কোনো কারণ নাই। যদি মশার কামড় থেকে রক্ষা নাই পান, যদি হয়ে যায়, আতঙ্কিত হওয়ার কারণ নাই। প্রচুর তরল খেতে হবে এবং সাধারণ ট্রিটমেন্ট নিতে হবে। আমরা আশা করি আমরা কেউই আর চিকুনগুনিয়ায় আক্রান্ত হব না, কারণ আমরা এখন সচেতন হব। আমরা আশেপাশে মশা বংশ বিস্তার করে এমন পরিবেশ রাখবো না। আপনারা সবাই ভালো থাকবেন।